একেবারে নরম দেখি, পুরা জাতি একটা উৎকণ্ঠার মধ্যে আছে, উদ্বেগের মধ্যে আছে। রাষ্ট্রপতিকে নিয়ে তো এত আলোচনা হওয়ার প্রয়োজন ছিল না। একেবারে উনি যদি যেতে চায় যেতে পারে, আর আর যারা আসবে তারাও আসতে পারে নানান প্রক্রিয়ার মধ্য দিয়ে। কিন্তু সবসময় আমরা একটা বিতর্ক সৃষ্টি করি জাতি হিসাবে, আমরা খুব মজা পাই। এই যে মিডিয়াতেও এসে কথা বলছে, আপনারাও আমাদেরকে প্রশ্ন করছেন, স্কলও অনেক কিছুই দেখাচ্ছে, তাই না? এগুলো হয়ে কি ওই পথটাকে আমরা অনেক সময় এটা যে উঁচু মাপের উনি যেটা বলল সে জায়গায় আমরা রাখতে পারছি না, তাই না? এখন যদি এটা স্বাভাবিকভাবে হতো, উনি তো 5 বছরেই থাকতো। 23-এ উনি আসছেন স্বৈরাচার আমলে, হাসিনার খুব ঘনিষ্ঠ লোক হিসাবে। তো ওনার যদি ইউনিট সরকারও কন্টিনিউ করে, মানুক আর না মানুক, উনি তো করেছে, তাই না? সাংবিধানিকভাবে উনি তো শপথ নিল সবাই। পরে আবার ওনাকে সরানোর জন্য অনেক চেষ্টা করা হলো। বিএনপিকে ধন্যবাদ জানায় যে ওই ধারাবাহিকতায় কিন্তু বিএনপিটাকে রেখে দিয়েছে, এবং তাকে রেখে জাতীয় সংসদের সামনে মন্ত্রিপরিষদ শপথ নিল এবং ভালোই চালাচ্ছিল। আমরা তো ভাবলাম যে মোটামুটিভাবে এই রাষ্ট্রপতি হয়তো তার 5 বছর মেয়াদ ভালো হতো এটা। হ্যাঁ, এগুলো কিন্তু শুভ লক্ষণ না। আজকে উনি নানান চাপে যদি চলে যায় বা ওনার বিরুদ্ধে যে এলিগেশন আছে সেগুলোর সত্যতা, একটা বড় এলিগেশন হচ্ছে উনি লন্ডনে যখন গেছে তখন হয়তো ফেসিস্ট হাসিনার সাথে নাকি কথাবার্তা হয়েছে, তো সেটা তো সরকার বলছে আমরা তদন্ত করে দেব। সরকারও না, এই ব্যাপারে কোনো সুনির্দিষ্টভাবে বলতে পারছেন না। তো আমার কথা হচ্ছে আলোচনা কম হওয়াই ভালো। উনি যদি শারীরিক কারণে যেতে চায়, বলা হচ্ছে যে আপনারাও বলেছেন যে উনি শনিবারের মধ্যে পদত্যাগ করবে, তারপরে সিঙ্গাপুরে চিকিৎসার জন্য যাওয়া। এমনকি বলা হচ্ছে তার পরিবার এখন বঙ্গভবনে নাই। আবার দুপুরে শুনলাম যে তার ব্যক্তিগত কর্মকর্তা কর্মচারীদের বলা হয়েছে আপনারা বঙ্গভবন ছেড়ে যান। এগুলো কতগুলো অশনি সংকেত, তাই না? কি হতে যাচ্ছে, এত ডামাডোল কেন? আমরা কি খুব একটা বিপজ্জনক অবস্থার মধ্যে কোথাও চলে যাচ্ছি? এটা কিন্তু জাতি হিসাবে আর কত বলেন তো, কত 55 বছরে এক এক ঘটনার মধ্য দিয়ে 2 জন রাষ্ট্রপতি নিহত হলো, তাই না? তারপরে কত হত্যাকাণ্ড হলো, ফ্যাসিস্টের আমলে ওনারা কত ইয়ে করলো, জেল জুলুম অত্যাচার হত্যাকাণ্ড হলো, সর্বশেষ জুলাই অভ্যুত্থান। আমরা তো আর নিতে পারি না, নাগরিক হিসাবে আমরা এত কিছু সহ্য করতে পারছি না। আমরা একটা শান্তিপূর্ণভাবে দেশটা উন্নয়নের পথে এগিয়ে যাক। বিএনপি সরকার এখন বিপুল ভোটে জনপ্রিয়তা পেয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী আমরা পেয়েছি কর্মঠ, তো তাকে তো একটু স্বস্তির মাধ্যমে তো আমাদের অগ্রসর, অনেক চ্যালেঞ্জ, এর বাইরে তো অনেক চ্যালেঞ্জ আছে, গুপ্ত সুপ্ত 11 দলীয় জোট, কত কিছু মাঠে এখন গরম করতেছে। এখন এই যে দেখেন, এর মধ্যে শুরু হয়েছে তাকে গ্রেপ্তার করতে হবে, একটা গ্রুপ নেমে গেছে, ইনকালাম মঞ্চ টঞ্চ দেখলাম আর কি। কাকে গ্রেপ্তার করতে হবে? ইয়েকে, রাষ্ট্রপতিকে। হ্যাঁ, উনি পদত্যাগ করলে, ওরা তো আগে থেকেই বলছে যে উনি রাষ্ট্রপতি থাকা অবস্থায় ওনাকে গ্রেপ্তার করতে হবে বা অপসারণ করতে হবে। আর এখন উনি যাতে দেশ ছেড়ে চলে যেতে না পারে সেই জন্য আবার হয়তো দেখবেন যে কালকেও কিছু কর্মসূচি থাকতে পারে, তাই না? এগুলো আমরা কেন সুযোগ দেব? আমার কথা হচ্ছে এটা। হ্যাঁ, এটা সুযোগ দেওয়ার কোনো প্রয়োজন নাই আমাদের। আমরা খুব সুস্থিরভাবে, যদি সেরকম কিছু হয়ে থাকে সেটাকে আমরা মেনে নেব সবাই। জাতিকে আশ্বস্ত করা দরকার যে এমন কিছু হচ্ছে না। উনি যেমন উনি যেতে চাইলে যাবে, এটা উনি বলে নাই যে যাবে, তাই না? স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলেছে। আবার কেউ কেউ বলেছে যে ওই কারণে যাবে, আবার কেউ কেউ বলছে স্বাস্থ্যগত কারণে। স্বরাষ্ট্রমন্ত্রী এটা বলেছেন যে সরকারের মধ্যে এই নিয়ে কোনো আলোচনা হয়নি। হ্যাঁ, সেটাই তো, সরকারের তাই এই নিয়ে কোনো বলেছেন, পদক্ষেপ আমারও নেই। তাই ধারণা। সুতরাং সবকিছু নিয়ে এই যে খামাখা এই যে ক্যাবিনেট সচিব, তার নামটা নাসিমুন গনি, দুপুরে দেখলাম উনি বিএনপির চয়, উনি রাষ্ট্রপতি হতে যাচ্ছে। এর বাইরে আরো রাজনৈতিক নেতাদের নামও আসে। এইগুলো গুঞ্জন, স্পেকুলেশন, যার যার মনের মাধুরী মিশে শেষে বলছে। এগুলো তো কোনো শুভ লক্ষণ না। এখন যাদের নাম বেরোচ্ছে তারা যদি না হইতে পারে তাও তো আরেক সমস্যা, তাই না? এগুলো সামাজিকভাবে, পারিবারিকভাবে বা তার এলাকাগতভাবে বিব্রত বোধ করে, হেয়বোধপূর্ণ হয়। তো এগুলো না হওয়াই ভালো। তো উনার এলাকার তো পররাষ্ট্রমন্ত্রী আছেন, উনি তো বোধহয় ব্রিফ করেছেন কিছু একটা। আশা করি শুক্র শনিটা কোনো রকম আমরা পার হয়ে যাই। আর আমাদের দেশে তো
এই শুক্রবার, শনিবার, বৃহস্পতিবার এগুলো আরে এটা তো কোনো সংকট না। হ্যাঁ, সেটাই সংকট না, কিন্তু রাষ্ট্রপতিকে নিয়ে বিতর্ক করা মানে আরেকজন যে আসবে সেও যে বিতর্কিত হবে না তার গ্যারান্টি কি? ওই জন্য আমি বলতে সম্মানের জায়গায় সম্মানে থাকুক। আমি শাহাবুদ্দিন চুপ্পু সাহেবকে আমাদের খুবই ছাত্র জীবন থেকেই বন্ধু মানুষ, হ্যাঁ, আমি চাই না তাকে নিয়ে আর কোনো বিতর্ক হোক। হ্যাঁ, যেহেতু উনি পরবর্তী পর্যায়ে মেনে নিয়েছে এবং ইউনূস সাহেব বরঞ্চ তাকে কোণঠাসা করেছিল, অনেকটা গৃহবন্দী করে রেখেছিল। হ্যাঁ, এই সরকার এসে কিন্তু তাকে সহজাত তার যা সম্মান দেওয়ার সবই তারা দিয়েছে এবং এটা খুবই শুভ লক্ষণ আর কি। জনাব তারেক রহমান যে গত 5 মাসে যেভাবে এই রাষ্ট্রপতিকে ইয়ে করেছে, সম্মান দেখিয়েছে, তা আশা করব যে উনি যদি তার বিদায় ঘণ্টা বাজেও সেটাও যাতে সম্মানজনক হয়। কে হতে পারে আসলে আপনার কাছে? আপনি তো রাজনৈতিক দীর্ঘদিনের রাজনৈতিক আমার অভিজ্ঞতা থেকে, উনি যেমন বলেছেন আর কি, তেমন কিছু হবে না। মানে আপনি কিছু জানেন কিনা কে হতে পারে পরবর্তী রাষ্ট্রপতি? না, আজকে অবশ্য উনি ফোন ধরে নাই, ফোন ধরেন। অন্য সময় তো বন্ধু হিসাবে কথাবার্তা হয়, তাহলে মনে হলো যে তাহলে নিশ্চয় কিছু একটা হচ্ছে আর কি। ও প্রেসিডেন্ট, মহামান্য প্রেসিডেন্ট আপনার ব্যক্তিগত বন্ধু? আচ্ছা, একটি বিষয় হচ্ছে যে বিষয়টি জনাব সুব্রত চৌধুরী বলছিলেন যে শেখ হাসিনার সঙ্গে একটি ফোন আলাপের বিষয়, সেটি আসলে কতটা সত্য? আপনি কি না, বিষয় এইটা আমিও দেখছি, মিডিয়ায় দেখেছি বা আলাপ আলোচনায় শুনেছি যে লন্ডনে গিয়ে উনি সাবেক প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনার সাথে আলোচনা করেছেন। এটা আসলে উনি করতে পারেন না বাংলাদেশ রাষ্ট্রের মহামান্য রাষ্ট্রপতি হিসেবে, যদি করে থাকেন। তো আমি জানি না, এই বিষয়ে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে বিষয়টি নিয়ে তদন্ত হচ্ছে। এটা একটা অভিযোগ, তার বিরুদ্ধে অবশ্যই গুরুতর অভিযোগ বলে আমি মনে করি। জি, ধন্যবাদ। আমি জনাব অ্যাডভোকেট সুব্রত চৌধুরী আপনার কাছে আসি, একটু ভিন্ন প্রসঙ্গে যাই। সাতক্ষীরা 4 আসনের এমপি নজরুল ইসলাম পচাকাণ্ড, নৈতিক স্খলন প্রমাণিত হয়, দল থেকে বহিষ্কার, এবং আজকে তারা নির্বাচন কমিশন এবং স্পিকারকেও চিঠি দিয়েছে। আসলে পরবর্তী প্রক্রিয়াটা কি হবে 70 অনুচ্ছেদের কথা যদি বলি? লজ্জাজনক বিষয় আবার শুরু হলো। আসলে গত 3 দিন ধরে এগুলো আলোচনা হচ্ছে। সোশ্যাল মিডিয়া সবচেয়ে বেশি এমপি সাহেব বসা আছে, উনি সাতক্ষীরা 4-এর 3বারের এমপি। তারপরে উনি যে সমস্ত বক্তব্য নির্বাচনের আগে দিয়েছে, মুক্তিযোদ্ধা, হ্যাঁ, মুক্তিযোদ্ধা ক্লেম করে, এখন শুনছি যে কোথাও তার নাম দাম নাই, গেজেটও নাই। যাই হোক, এখন এই নারী গঠিত কেলেঙ্কারি এটা ছাড়াও নাকি আরো কয়েকটা এখন চাওর হচ্ছে আর কি। বিষয়টা আমি বলবো যে এমপি তো আছে, তারপরে রাজনৈতিক নেতা, হ্যাঁ, নেত্রীদের তো এইসব ব্যাপারে খুবই চারিত্রিক বিষয়টা, নৈতিক পদস্খলন যেটা আমরাকে বলি, তো ওইটা কারণে তো তার তো যাবে। হয়তো উনি জামাতে ইসলামী সময় নিল, এত সময় না নিলেও পারত। আমরা তদন্ত করছি, দেখছি, আরে দেখার কি আছে, সারা দুনিয়া জেনে গেছে। তারপরেও তারা 2 দিন পরে দেখলাম যে তারা বহিষ্কার করেছে দল থেকে। এখন তারা নিজেরাই চিঠি দিয়েছে স্পিকার আর ইয়েকে, ওনার সদস্য। এটা খুব কঠিন বিষয়। অতীত আমরা দেখেছি, যেমন আমাদের সুলতান মোহাম্মদ মনসুর, আমরা জাতীয় ঐক্য জোট করলাম, উনি নির্বাচিত হয়েছেন যেভাবে হোক। তা আমরা তাকে বললাম যে বিএনপির আগে তুমি যেও না, ওত নিও না। সে আমাদের কথা মানলো না, আমরা দল থেকে বহিষ্কার করলাম। কিন্তু তাকে তো আমরা, তার আসন তো খালি হইলো না, বুঝছেন না, খালি হইলো না। এখানে স্পিকার এবং নির্বাচন, স্পিকারের একটা রুলিং দরকার। অতীতেও আমরা দেখেছি যে সেরকম কোনো পজিটিভ রুলিং আমরা পাই নাই। তো দেখা যাক এই বিষয়, যেহেতু জামাত ইসলামী এগিয়ে আসছে যে তাকে আসন শূন্য করা হোক, সেখানে নিশ্চয়ই এবার আমরা একটা কিছু পাবো আর কি। এটা একটা সেট হওয়া দরকার। বাংলাদেশে এরকম আমরা পাই নাই যে এরকম দল থেকে বহিষ্কার হলে তার সদস্যপদ কন্টিনিউ করে, যদি সে নিজে পদত্যাগ না করে। আমরা আশা করছি। তবে যেসব ঘটনায় উনি অভিযুক্ত হয়েছেন, এরপরে তার রাজনীতি এবং জাতীয় সংসদে বসা এটা খুবই ডিফিকাল্ট হবে, এবং যদি কোনো আইনেও না পাওয়া যায় তাকে স্বেচ্ছায় পদত্যাগ করা উচিত। জাতিকে অন্তত বাঁচাক সংসদ। এই বিষয়টা এটা মানুষের মধ্যে আরো বেশি কৌতূহল এবং প্রশ্ন তৈরি করেছে, কারণ তাদের রাজনীতিটা হলো ধর্মকে কেন্দ্র করে। তারা কখনো কখনো শরীয়ত আইনের কথা বলে, কখনো কখনো বলে না, বা ধর্মভিত্তিক রাজনীতির কথা বলে, সুবিধা অনুযায়ী সেটা বলে। এবং এটাও তারা প্রচার করে ম্যাক্সিমাম ক্ষেত্রে যে তারা, তাদের দলের সব লোকই ভালো লোক,
এবং যদি আপনি অন্যভাবে বলেন যে জান্নাতি লোক। এবং ওই যে একজন আছে আমাদের তাদের এমপি ওয়াজ করে যিনি, উনি তার একটা ওয়াজেও বলছিলেন যে সাতক্ষীরার 4টা আসনই জামাতের। তার মানে উনি এটা মিন করেছেন সাতক্ষীরার যদি আল্লাহ জান্নাত পরকালে হাসরে জান্নাত দেওয়া শুরু করে সাতক্ষীরা দিয়ে শুরু করবে। তো এটা নিয়ে অনেকে ট্রল করছে ফেসবুকে, আমি দেখছি। প্রবলেমটা হয়েছে কি, জামাতে ইসলাম তো আসলে দৃশ্যপটে ছিল না বিগত দিনে বাংলাদেশের রাজনীতিতে। তারা ব্যাকফুটে ছিল বা বিহাইন্ড দ্য সিন ছিল। যতই তারা দৃশ্যপটে আসছে, তাদের মানে চরিত্রটা বা তাদের আখলাকটা কিন্তু মানুষের কাছে প্রকাশিত। কয়েকদিন আগে দেখলেন কুমিল্লায় শিবিরের সভাপতি কি ভয়ঙ্কর একটা রেপ কেস, বলা হলো প্রথমে গুম, পরে সেটা উদ্ঘাটিত হলো যে এক নারীকে সেইভাবে নির্যাতিত রেপ করেছে এবং তিনি অন্তঃসত্ত্বা, এবং এটি নিয়ে কত কিছু হইলো। অসংখ্য, আমি ফেসবুকে ঢুকতে পারছি না ইদানিং, এগুলো দেখতেও ভালো লাগে। জামাতের নানান জায়গায়, আগে দেখলাম সাতক্ষীরা এই বরিশালে না কোথায় এক জামাতের এক সভাপতি কোথাকার, তার এই ধরনের ঘটনা, অসংখ্য ঘটনা। আমরা বিএনপি, আমরা বলি না যে আমাদের দলের সব লোক জান্নাতি লোক, সব লোক ভালো লোক, এই গ্যারান্টি আমি দিতে পারবো না। একটা বিশাল রাজনৈতিক দল, এখানে নানান কিসিমের মানুষ, ভালো মন্দ ঢুকে থাকতে পারে, নানান চরিত্র। আমরা যখনই এগুলা সামনে আসছে, আমরা এগুলোর ব্যবস্থা নিয়েছি। এই চাঁদাবাদী বলেন বা এটা বলেন ওইটা বলেন, নেতিবাচক আমরা কিন্তু জামাত ইসলাম এটা স্বীকারই করতে চায় না কখনো। এই ঘটনা তো স্বীকার করতে চায়। প্রথমে তাদের যে বট বাহিনী ছিল, তারা দেখবেন ফেসবুক এইটাকে অমুক চমুক চরিত্র হনন, এবং এখনো আমি কারো করে দেখছি যে টকশোতে গিয়ে বলে যে এইগুলো পরিকল্পিত। আরে বাবা, পরিকল্পিত কে? ছবিটা কে তুললো? আরে বাবা, আপনি ডাকাতি করবেন, আপনি অন্যায় করবেন, আপনি নীতিহীন কাজ করবেন, আপনি জঘন্য কাজ করবেন, আর একজন ছবি তুললে সেটা অপরাধ হয়ে গেল। এটা কোন ধরনের প্রশ্ন, কোন ধরনের চিন্তা আমি জানি না। তো আমার যেটা বক্তব্য, যে রাজনৈতিক দল হিসেবে জামাত ইসলাম যে ধরনের গর্ব করে, যে ধরনের সৎ লোকের শাসন চাই, চরিত্রবান লোকের শাসন চাই, যে কথা বলে, তাদের এসব জারি জুরি এখন ফাঁস হয়ে গেছে। এই জন্যে তার একটা বিরাট প্রশ্নের সীমানায় এসে দাঁড় করে গেছে। আর আপনি যেটা বললেন সদস্যপদ থাকবে কি থাকবে না, এই বিষয়ে কিন্তু অস্পষ্টতা আছে আমাদের সংবিধানে। দাদা এটা আইনের লোক, উনি ভালো করে বলতে পারেন। 70 অনুচ্ছেদ যেটা, সেখানে কোনো ব্যক্তি যদি কোনো রাজনৈতিক দলের প্রার্থী হিসেবে মনোনীত হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন, তবে তিনি যদি নাম্বার 1 সেই দল থেকে পদত্যাগ করেন, অথবা যোগটা উনি যদি গ্রহণ করে থাকেন, তো একটা না, এরকম অসংখ্য ঘটনা। এটা তো আসলে মানে এক্সকিউজের যোগ্য না। এবং এইটা যে রাজনৈতিক দল তারা যে গর্ব করতো, তাদের গর্ব এটা বেলুন ফোটা হয়ে গেছে। ধন্যবাদ। অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, আজকে ফ্যাসিবাদের শেষ চিহ্ন বিদায় না করা পর্যন্ত লড়াই করবে বিরোধী দল, এই কথা বলেছেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান। কি বলবেন, এখনো ফ্যাসিবাদের শেষ চিহ্ন অপশক্তি তো মাঠে নামবে। আমি বললাম না, এরা তো বারবার সুযোগ নিচ্ছে। এর আগে বঙ্গবন্ধু ঘেরাও করলো, টাইম বেঁধে দিল, তারপর তো সেনাবাহিনী রক্ষা করলো ওই সময়ে, এই এনসিপি সব ইনগেলাম মঞ্চ টঞ্চ যৌথ। এখন তো জামাত তো একই ঘটনা ঘটাচ্ছে আর কি। সুতরাং যে কোনো একটা অজুহাতে ঘটনার তারা মাঠ গরম করার জন্য চেষ্টা করবে নানানভাবে। গত কদিন তো আমরা দেখলাম যে জুলাই সনদ সরকার এবং জনগণকে মুখোমুখি করছে। জনগণের কাছে তারা বলছে সরকার জুলাই সনদ মানে না, জুলাই বিপ্লব মানে না ইত্যাদি। সেগুলো তো একরকম ফেল করে গেল। সরকার তো বলেছে যে অক্ষরে অক্ষরে পালন করবে। হ্যাঁ, সেটা বলেছে। তাদের 31 দফা আছে, 31 দফা তারা বলছেন যে সরকার জুলাই সনদের কথা বললো, এখন গণভোটের কথা বলছে না, এই কথা বলেছেন। এটা তো ওদের কথা। আমি বলি যে এগুলো করে মাঠ গরম করার চেষ্টা করেছে গত কয়েক মাস। আবার 11 দলীয় জোটও করছে, অশ্রাব্য ভাষায় তারা বক্তৃতা দিচ্ছে। কয়েকজন নেতা আপনি দেখছেন, এমনকি জামাতের আমিরও পার্লামেন্টে এক কথা বলে বাইরে গিয়ে আর এই দ্বিচারিতা। এখন ওই দিন মাননীয় প্রধানমন্ত্রীর সাথে যখন আমাদের দেখা হলো, তো উনি তো বললো যে একটা গুপ্ত বাহিনী বহুদিন ধরে তারা দেশের সমস্যার সৃষ্টি করতো এবং আন্দোলনের সময় তারা গুপ্ত ছিল, এখনো তারা সক্রিয় আছে। এই যে উনি গুপ্ত বলেছে, এইটা নিয়ে আবার মাঠ গরম করার চেষ্টা করেছে যে এই গুপ্ত শব্দ দিয়েই সরকারের অনেক বিপক্ষে চলে যাবে জনমত ইত্যাদি তারা করে। এখন আবার এই শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের ইস্যুটা নিয়ে আপনি যেটা বললেন, আমিও বলেছি, সেটাকে নিয়ে হয়তো মাঠ গরম করতে চাইবে। কালকে হয়তো দেখেন যে কালকে তো শুক্রবার, হয়তো অনেকগুলো মিছিল টিছিল তারা বের করবে। আজকে ওই আমি বলেছি যে কেউ কেউ মশাল মিছিল নিয়ে নেমে গেছে, আবার কেউ কেউ ওই দিল্লির আন্দোলনকে সমর্থন দেওয়ার জন্য এখানে আবার সক্রিয় হয়ে গেছে। তো এগুলো নানান ঘটনা দেশের মধ্যে ঘটবে। মাননীয় প্রধানমন্ত্রীও বলেছেন সবাইকে সচেষ্ট এবং সজাগ থাকতে বলেছেন। আমরাও বলবো বিএনপি একটা বিশাল রাজনৈতিক দল, তারাও যেন এইসব ব্যাপারে
শুধু এমপি মহোদয় বললে তো হবে না, তার আশেপাশে যারা রাজনৈতিক নেতারা আছে, আমরা যারা যুগপথে ছিলাম বা আছি, আমাদেরও দায়িত্ব যাতে এই রাষ্ট্রের মধ্যে এখন যে পরিবেশ এবং ভবিষ্যতে এগিয়ে যাওয়ার যে পরিকল্পনাগুলো, আই হ্যাভ এ প্ল্যান বা উই হ্যাভ এ প্ল্যান দিয়ে উনি যেভাবে মাঠে নেমেছেন, আশা করবো যে জনগণের যে সমস্ত আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা তিনি 5 মাসে অন্তত এইটুকুন আস্থা সৃষ্টি করেছে যে আমাদের প্রধানমন্ত্রী এবং বর্তমান সরকার জনগণের প্রত্যাশা অনুযায়ী দেশকে এগিয়ে নিয়ে যাবে। সেই জায়গায় যাতে কোনো রকমের বিশৃঙ্খলা বা প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পারে, এই জন্য আমাদের সবাইকে সজাগ থাকতে হবে, মিডিয়াকেও সজাগ থাকতে হবে। মিডিয়া যেন নেতিবাচক এই বক্তব্যগুলোকে বেশি হাইলাইট না করে এবং যতটুকু না করলে নয় অতটুকু। আপনাদের সঙ্গে তো আমরা দেখলাম যে 2 দিন আগে বৈঠক হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী, সেটাই আপনারা যারা শরিক ছিলেন, জোটবদ্ধ হয়ে নির্বাচন করেছেন, কি বার্তা দিয়েছেন উনি? না বার্তা আর কি, আমরা আমাদের কথা বল, যেহেতু সুযোগ দিয়েছে, আসলে ওখানে কোনো এজেন্ডা দিয়ে বা কোনো আলোচনা হবে আমরা জানতাম না। তো আমরা যাওয়ার পরে আমাদের কয়েকজনকে সুযোগ দিয়েছে কথা বলার, আমরা বলেছি আমাদের কথাটা, যে আমরা যেভাবে অতীতেও কাজ করেছি বর্তমানেও কাজ করতে চাই, সরকারের সাথে যাতে আমাদের কোনো দূরত্ব না হয়। তো উনি বলেছেন যে না, সেটা আমি গত 5 মাসের সময় পাই নাই, এখন থেকে আমাদের নিয়মিত যোগাযোগ থাকবে এবং আপনাদের নিয়েই আমরা সরকারের বিভিন্ন পলিসি ম্যাটারে আলাপ আলোচনা করব। এই তো কথা হয়েছে। যাই হোক, আমরা আশাবাদী। ধন্যবাদ। আমরা এই আলোচনা আবারও ফিরতে চাই, একটি বিরতি থেকে ফিরে আসি প্রিয় দর্শক। আর অ্যাঙ্গেল চ্যানেল করবার নিবেদিত দেশ সাম্প্রতিক নিচে আরো একটি বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। দেশ সাম্প্রতিক আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। আপনার কাছে আসি যে ব্রিক্স সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে ভারত সরকারের পক্ষ থেকে। কূটনীতিতে আসলে এটা কেমন প্রভাব রাখবে? না না, ওইটা তো যে কোনো দেশে হবে, আমাদের প্রধানমন্ত্রী যাবে, হ্যাঁ, ওখানে গেলে পরে হয়তো আমাদের সদস্যপদ নেওয়ার বিষয়ে অতীতও তো আমরা অনেক চেষ্টা করেছি। তো এবার যদি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তার নেতৃত্বে যদি আমরা সদস্যপদ পাই, এটা তো ভালোই হবে এবং এটা বহুদিনের আমাদের প্রত্যাশা। তো এবং এখন যেহেতু দিল্লিতে হচ্ছে এবং ভারত সরকারের আমন্ত্রণ, তো প্রথম বেগম খালেদা জিয়া যখন মৃত্যুবরণ করেন তখন যে ডেলিগেশনটা আসলো, তারও তো চিঠি নিয়ে আসছে। এরপরও শপথ অনুষ্ঠানে আসলো, তখনও বোধহয় মাননীয় প্রধানমন্ত্রীকে ইয়ে দিয়েছে। তো যাই হোক, মাননীয় প্রধানমন্ত্রী তো ওই যে মালদ্বীপ না মালয়েশিয়া হয়ে চায়না ঘুরে আসলো, যাই সেটা একটা পর্ব গেছে নানান কারণে। তো আগামীতে ব্রিক্স সম্মেলনকে কেন্দ্র করে ওনার যদি দিল্লির সফর হয় তাহলে ভালো হয় এই উপমহাদেশে। এবং একই সাথে আমি বলবো যে জিয়া রহমান সাহেব রাষ্ট্রপতি, উনি যে সার্কের উদ্যোগটা নিয়েছিলেন, এটা কিন্তু আমাদের দেশকে অনেক উচ্চতায় নিয়ে গেছিল, কিন্তু এটা মাঝখানে এটা তো একেবারে সীমিত করতে করতে এটাকে তো একেবারে আমরা অদৃশ্য হয়ে গেল এটার থেকে। তো আমরা